টেইলের কাঁধে। অচেনা লোকের কাঁধে নিজেকে দেখে আয়ুর নেমে যাওয়ার জন্য লাফ দিয়ে উঠল। টেইলের শক্ত হাতের চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারল না। কিছুক্ষণ পর বুঝতে পারল কঠোর হাতের লোকটা তাকে বাড়িতে নিয়ে এসেছে। বাড়ির কথা ভাবতেই ভয়ে আয়ুর গলা শুকিয়ে গেল। এই বাড়ি আয়ুর কাছে জেলখানার চাইতেও নিকৃষ্ট। আয়ু আকুল গলায় ডাকলো, বুবু, বুবু গো, কই তুই? আমাকে কেন এই বাড়িতে পাঠিয়ে দিলি তুই? আমি এখানে কিভাবে থাকবো? আমি কি তোকে বেশি চালিয়েছি নাকি? তবে কেন তুই এভাবে লুকিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দিলি বুবু? তোকে ছেড়ে আমি কি করে থাকবো? আমার আর কি আছে এই দুনিয়ায় তুই ছাড়া বুবু? মা মরে গিয়ে তোর কাছে রেখে গেছে, আর তুই কার কাছে দিলি আমাকে বুবু? জাকুব থেকে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে চোখে মুখে পানি ছিটা দিল, পায়ে ব্যান্ডেজ করে দিল। হাতে পায়ে তেল মালিশ করতেই আস্তে ধীরে চোখ খুলে তাকালো। তারপর কোথাও আয়ুকে না দেখে চিৎকার করে বলল, আমার বোন কই? আমার বোনকে ওরা নিয়ে গেছে, আপনি আমার বোনকে নিয়ে আসেন। আমার বোন আমার কলিজার টুকরা। এই পৃথিবীতে একমাত্র আপনজন শুধু আমার বোনটাই আছে। এত কোটি কোটি মানুষের মধ্যে আমাকে জড়িয়ে ধরে বউ বলে ডাকার জন্য আল্লাহ একটা মানুষকেই দিয়েছে। আমার বোনকে আপনি ফিরিয়ে আনেন না প্লিজ। কেন গেলেন আপনি বাজারে? আপনি থাকলে তো ওরা আমার বোনকে নিয়ে যেতে পারতো না এভাবে। আপনার জন্য আমার বোনকে ওরা নিয়ে গেছে। তের কথা শেষ হলে জাগুব জিজ্ঞাসা করলো, কে নিয়ে গেছে? আমাকে বলো আগে সব খুলে। তে একে একে সবকিছু খুলে বলল। নিজের মায়ের ব্যবহারে জাগুবের মাথার লজ্জায় নিচু হয়ে গেল। সব বলার পর তে আবারও কাঁদতে লাগলো। বিছানায় লুটিয়ে পড়ে গড়াগড়ি দিতে দিতে বলল, আপনি এখনই যান, এখনই যান, আমার বোনকে নিয়ে আসেন আপনি। আমি মরে যাব আমার বোনকে না পেলে। আমার রায়ুর যে ভীষণ জ্বর। ওকে যদি ছোট মা আবারও মারে, ও মরে যাবে। আমার মা তো আমার হাতে দিয়ে গেছে এই ছোট্ট পাখিকে। আমি কেন পারলাম না তাকে রক্ষা করতে? আপনি যান এখনই। কিছু সময়ের জন্য ঝড় থেমে আবারও প্রলয় কাঙ্ক্ষিত ঝড় শুরু হলো। মনে হচ্ছে যেন আকাশ প্রচণ্ড আক্রোশে ফেটে পড়বে। বজ্রপাতের শব্দে কানে তালা লাগার মতো জোগান। মেঘে মেঘে আঘাত লেগে করাত করাত শব্দ হচ্ছে। জাগুব তের হাত ধরে বলল, কাল সকালেই যাবো তে। এখন দেখো কেমন ঝড় হচ্ছে। এই রাতে আমরা কিভাবে যাব বলো? তুমিও তো হাঁটতে পারবে না। ঝড় থামুক, দিনে গিয়ে নিয়ে আসবো। এদিকে আয়ুর গলা শুকিয়ে গেল। পুরো শরীর থরথর করে কাঁপছে আয়ুর। আয়ুদের ঘরের পেছনেই ইয়োনা বেগমের কবর। আয়ু চিৎকার করে ডাকলো এবার নিজের মাকে। মেয়ে থেকে 5-6 হাত ধরে মাটির ঘরে শুয়ে থাকা ইয়োনা পারল না কোনো জবাব দিতে। টেল ঠিক করেছে রাতটা এখানেই থেকে যাবে। এই ঝড় বৃষ্টির রাতে আর এত দূরে পথ যাওয়া সম্ভব হবে না। কিছু মানুষকে শয়তান তার কঠিন অনুসারী বানিয়ে ফেলে, যাদের মানুষ বলে শয়তানের চেলা। টেলও তেমন। লোকে টেলকে বলে, ভাগে ছুলে হয় 18 ঘা, পুলিশে ছুলে হয় 36 ঘা, আর ওসি টেল ছুলে হয় 136 ঘা। অর্থ ও নারী লোভী টেলের চোখে 7 বছর বয়সী শিশু যা, 27 বছরের যুবতীও তা, আর 70 বছরের বৃদ্ধাও তা। টেকে দেখে টেলের মনে যে কামনার আগুন জ্বলে উঠেছে তা এই রাতের ঝড় যেন আরো বাড়িয়ে দিল। এই রাতে একটা নারী দেহ না পেলে টেলের কিছুতেই চলবে না। রোজ টেলের মনোভাব বুঝতে পারলো, কিন্তু কিছু জানতে চাইলো না টেলের কাছে, আর না কোনো কিছু বলল। টেল থাকতে চাইলে রোজ সদরে গ্রহণ করলো। টেল হেসে বলল, তোর ঘরে থাকলে মজা পাবো না, তুই তো এখন ডিমওয়ালা মাছের মতো। টেলের অশ্লীল কথাই রোজ খিলখিল করে হাসলো। তারপর বলল, ওই ঘরে 2টা বিছানা আছে টেল ভাই, তোমার কোনো অসুবিধা হইব না ওই ঘরে। আয়ুর ঘরে এসে টেল আয়ুকে উপর হয়ে শুয়ে থাকতে দেখলো। হাঁটু পর্যন্ত পরনে সালোয়ার উঠে আছে। আয়ুকে অচেতন মনে করে টেল হাত দিল আয়ুর হাঁটুতে। একটা নোংরা স্পর্শে ঘৃণায় রিরি করে উঠল আয়ুর সারা শরীর। বিড়বিড় করে টেল বলল, পা তো নয়, যেন মাখন। ছোটটা এরকম কচি, বড়টা তো তাইলে একেবারে রসালো। শালার আমার ভাগ্যটাই আসলেই ভালো। এই রকম একটা রাইতে এরকম তাজা ফুল কেউ পায় নাকি? এইসব অশ্লীল কথার মানে আয়ু না বুঝলেও এতটুকু বুঝলো, স্কুলে ম্যাডামরা মেয়েদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য সবসময় যেসব উপদেশ দিত, যেসব লোকেদের থেকে দূরে থাকতে বলতো, এই লোকটা তেমনই লোক। এদের হাত থেকে নিজেকে বাঁচাতেই কত মেয়েরা নিজের প্রাণ ত্যাগ করে, তবুও নিজেকে ধরা দেয় না এদের হাতে। টেলের হাত আয়ুর কোমরে উঠে আসতে আয়ু চিৎকার করে উঠে বসলো। তারপর বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে কামড়ে ধরলো টেলের গাল। 2 হাত দিয়ে টেল এলোপাতাড়ি কিল বসাতে লাগলো আয়ুর পিঠে।
মার খেয়ে আয়ুর পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু তবুও ছাড়ল না আয়ু। মেয়েদের মন অল্পতেই অনেক কিছু বুঝে যায়, তাই আয়ুও বুঝে গেল এই লোকটা তার সাথে খারাপ কিছু করতে চাই। কিছুতেই সে এই লোকের উদ্দেশ্য সফল হতে দেবে না। টেল আয়ুর চুলের মুঠি চেপে ধরে হ্যাচকা টান দিতেই আয়ু ছেড়ে দিল, কিন্তু যেটুকু সময় পেয়েছে তাতেই টেলের গাল কেটে রক্ত বেরোতে লাগলো। আয়ু নিজের জিহ্বায় রক্তের নোনতা স্বাদ পেল। বনু পশুর মতো টেল হানা দিল আয়ুর উপরে। ছোট পাখির বাচ্চার মতো হালকা শরীরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো মানুষরূপী জানোয়ারের নিচে পড়ে। আয়ুর দুই ঠোঁট কামড়ে ধরলো প্রচণ্ড রাগে। ব্যথায় আয়ুর চোখে সর্ষে ফুল দেখলো যেন। অসুরের ন্যায় শক্তিশালী একটা লোকের সাথে এভাবে পেরে উঠবে না আয়ু বুঝতে পারলো। একে এভাবে না, অন্যভাবে পরাস্ত করতে হবে। যাই তবে প্রাণ যাবে, তবুও এইভাবে নিজেকে খাপলে খেতে দেবে না এই লোকটাকে। আয়ু নিজের নড়াচড়া বন্ধ করে দিল। টেল ভাবলো আয়ু হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। এমনিতেই সে দেখেছে জ্বরে এই মেয়েটার শরীর পড়ে যাচ্ছে। তাছাড়া এরকম ছোট্ট একটা মেয়ে তার সাথে পেরে ওঠার কথাও না এতক্ষণ সময়। আবারও একবার টেইলের অহংকার হলো নিজের শক্তি দেখে। টেল আয়ুর দুই হাত ছেড়ে দিয়ে পরনের জামা টেনে খোলায় মনোযোগ দিল। দেহে অবশিষ্ট যতটুকু শক্তি ছিল আয়ু সেটুকু সঞ্চয় করে লাফিয়ে উঠে নিজের দুই আঙ্গুল ঠুকিয়ে দিল টেইলের এক চোখে। একটা তীব্র আর্তনাদ এই ঝড়ঝাপটা ভেদ করে আয়ুর কানে গিয়ে পৌঁছালো। চোখ চেপে ধরে টেল গুঙ্গাতে লাগলো, চোখ থেকে রক্ত পড়ছে তার। দুই লাফে আয়ু উঠে নেমে গেল বিছানা থেকে। তারপর সোজা গিয়ে ঘরের তাকে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে নিল। চোখ চেপে ধরে টেল হাতড়াতে হাতড়াতে উঠে এলো আয়ুকে ধরার জন্য। আয়ু দ্রুত দৌড়ে বের হয়ে গেল। বিষক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গেছে। নীল হয়ে গেল ফর্সা মুখখানা। অবসন্ন দেহটা কোনো মতে নিয়ে গেল মায়ের কবরের উপর। চিৎকার করে ডেকে ডেকে বলল, বুবু রে, ও বুবু, আমি মরে যাচ্ছি রে বুবু। আর কোনোদিন তোর বোন তোকে ডাকবে না রে বুবু, আর জ্বালাবে না তোকে। তোকে আর বোনের চিন্তা করতে হবে না রে বুবু। এই পৃথিবীর মানুষেরা বড়ই নিষ্ঠুর বুবু। এরা সবাই একটা নোংরা মন নিয়ে চলাফেরা করে। এরা আমাকে আর কয়েকটা দিন বাঁচতে দিল না এই পৃথিবীতে। মা একজন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে পৃথিবীর মানুষেরা তাদের আসল রূপ দেখিয়ে দিল আমাকে। আমার আশ্রয় কারোর কাছেই হলো না রে বাবু। তুইও পারলি না আমাকে আশ্রয় দিতে। আমি আমি এবার আমার মায়ের কাছে চলে যাচ্ছি। আমার মাই পারবে শুধু আমাকে তার বুকের মধ্যখানে জায়গা দিতে। তারপর মায়ের কবর জড়িয়ে ধরেই এই পৃথিবী থেকে বিদায় নিল একটা অবুঝ ও নিষ্পাপ পাখি। যে পাখি আর তার মধুর সুরে বুবু বলে ডাকবে না কাউকে। যে পাখি আর বারবার খিদে পাওয়ায় মনকে জ্বালাতন করবে না। যাকে নিয়ে সবার চিন্তা ছিল, সবার চিন্তার অবসান ঘটিয়ে দিয়ে বিদায় নিল এই নিষ্ঠুর পৃথিবী থেকে। সারা রাতে অপেক্ষায় ছিল কখন পূর্ব আকাশে সূর্য উদয় হবে। অপেক্ষা করতে করতে তের মনে হলো আজকের রাতটা যেন পৃথিবীর দীর্ঘতম রাত। কিছুতেই শেষ হচ্ছে না। ঘড়ির কাঁটা সেকেন্ডের ঘর পার হতেই যেন ঘন্টা লাগছে। অবশেষে রাত কেটে উদয় হলো ভোরের আলো। সারা জাহান ভোরের আলোয় আলোকিত হয়ে উঠল। ঝড়ের আঘাতে ভেঙে গিয়েছে গাছপালা, মানুষের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে সব। প্রকৃতি শান্ত হয়ে আছে, যেন গত রাতে কিছুই হয়নি। ভোরের ঠান্ডা বাতাসে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে সবার। শুধু টের পাচ্ছে বাতাসে আজ ভেসে বেড়াচ্ছে যেন একটা চাপা গুঞ্জন। কে জানে কিভাবে তের মন সেই গুঞ্জন টের পেল। যেন বাতাস ফিসফিস করে তেকে কোনো দুঃসংবাদ দিয়ে যাচ্ছে। তের বুকের ভেতর জ্বলছে দেখে দেখে আগুন। ছোট বোনটা কেমন আছে না জানা পর্যন্ত এই আগুন নিবে না। এত বড় একটা পৃথিবীর কেউই জানলো না একটা মেয়ে বুকে চেপে রেখেছে একটা দুঃখের নদী, যে নদীর ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে মেয়েটার ছোট্ট বুকটা। নামাজ পড়েই জাগুক ডেকে নিয়ে বের হলো। জাগুকের মোটেও ইচ্ছে ছিল না দ্বিতীয়বার ওই বাড়িতে যাওয়ার, কিন্তু তেয়ের জন্য যেতে হচ্ছে। আর চোখে তাকালো তেয়ের দিকে। জাগুক ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে তে নিজের বাড়িতে পা দিতেই টের পেল বাড়িটা আজকে নীরব হয়ে আছে। এক অজানা ভয় তেকে চেপে ধরলো। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা শুরু হলো তের। জোর গলায় তে ডাকলো আয়ুর নাম ধরে। একবার ডাকলো, দুইবার ডাকলো, তারপর বারবার ডাকলো। নেই, নেই তো, কোথাও নেই আজ সেই কোকিল কণ্ঠী।
তের ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে এলো তের কাছে। কেউ জবাব দিল না। রোজ বিরক্ত হলো ভীষণ। এত ভোরে আবার এরা এসে হাজির হয়েছে। টেল এক চোখে কিছু দেখতে পাচ্ছে না, অন্য চোখে সে দেখলো ঘরের পেছনে আয়ু শুয়ে আছে। আয়ুর মুখ দেখেই টেল বুঝে গেল এই মেয়ে আর বেঁচে নেই। তড়িঘড়ি করে টেল বের হয়ে গেল ঘর থেকে। তেদের পাশ দিয়েই ছুটল সে, কেউ কিছু জানার আগেই। এই বাড়ি থেকে বের হওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। টেলকে ওই ঘর থেকে বের হতে দেখে জাঙ্কুক দৌড়ে এলো ঘরে। কোথাও আয়ুকে পেল না। ডাকতে ডাকতে ঘরের পেছনে গেল। তেও গেল জাঙ্কুকের পেছনে পেছনে। আয়ুকে এভাবে শুয়ে থাকতে দেখে জাঙ্কুক ডাকতে নিল। তে থামিয়ে দিয়ে বলল, ডাকবেন না ওকে, আয়ু ঘুমাচ্ছে। ঘুমাকো, আপনি কোলে করে নিয়ে ওকে ঘরে বিছানায় শুয়ে দিন। আর দেখুন তো ওর জ্বর আছে কিনা। জাঙ্কুক আয়ুর গায়ে হাত দিতেই ওর সারা শরীর ঝাঁকে দিয়ে উঠল। এই শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। চমকে তাকালো নিজের বউয়ের দিকে। তে দেখলো জাঙ্কুকের দু চোখ আস্তে আস্তে জলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। তারপর টুপ করে এক ফোঁটা জল শিশির বিন্দুর মতো ঝরে পড়ল জাঙ্কুকের চোখ থেকে। জাঙ্কুক আস্তে করে বলল, আয়ুর ঘুম আর কখনো ভাঙবে না তে। একটা কথাই তের চিন্তা ভাবনা সবকিছু এলোমেলো করে দিল। ধপ করে মাটিতে বসে গেল তে। তারপর কোমল সুরে বলল, চলে গেছে? মায়ের কাছে নিয়ে গেছে মা ওকে? মা ওকে বেশি ভালোবাসতো তো ছোট বলে, তাই বুঝি আদরের মেয়েকে ছেড়ে মা থাকতে পারলো না বলেন? দেখেন তো, এই দুনিয়ায় আমাকে কেউই ভালোবাসে না। আমাকেও সাথে করে নিয়ে গেলে কি এমন ক্ষতি হতো মায়ের? আমি কি আয়ুর আদরে ভাগ বসাতাম নাকি বলেন? পৃথিবীর সব ভাষা যেন আজ থেমে গেছে তের কথা শুনে। কি জবাব দেবে তেকে জাঙ্কুক? আয়ুকে কোলে করে নিয়ে গেল জাঙ্কুক। উঠোনে পাটি বেঁধে শোয়ালো আয়ুকে। বিষে নীল হয়ে যাওয়া মানুষটার মুখে যন্ত্রণার ছাপ। জাঙ্কুক তের দিকে তাকালো, তেও তাকালো জাঙ্কুকের দিকে। যা বোঝার তে বুঝতে পেরে গেছে। বোনের পায়ের পাশে বসে তে বলল, কাউকে কিছু বলবেন না প্লিজ, আমার অনুরোধ রইল। পুলিশ জানতে পারলে আমার বোনটাকে পোস্টমর্টেম করাতে নেবে। আমার বোনটাকে তো আমি আর ফিরে পাবো না। তবে শুধু শুধু এসব করে কি লাভ হবে? তাছাড়া আজকাল মর্গেও মেয়েদের লাশ নিরাপদ না। জাঙ্কুক তের কথায় যতটা আঘাত পেল, তার চেয়ে বেশি অবাক হলো তেকে এরকম শান্ত থাকতে দেখে। কোনো চিৎকার করছে না, কাঁদছে না, কেমন শান্ত হয়ে আছে তে, যেন কিছুই হয়নি। আয়ুর মরে যাওয়ারই ছিল যেন। গত রাতের দেখা সেই অস্থির মেয়েটার সাথে আজকের এই শান্ত মেয়েটির কোনো সাদৃশ্য জাঙ্কুক খুঁজে পেল না। তের হাত ধরে জাঙ্কুক কেঁদে দিয়ে বলল, তে তে তুমি কাঁদছো না কেন? তোমার এই শান্ত ভাব আমার সহ্য হচ্ছে না তে, তুমি একটু কাঁদো তে, কেঁদে হালকা হয়ে নাও তুমি। মুচকে হাসলো তে, তারপর হেসে বলল, কেন কাঁদবো বলেন? যাকে আমি নিজেই শক্ত হাতে ধরে রাখতে পারলাম না, তার জন্য এখন মায়া কান্না করে কি লাভ হবে? আমার বোনটাও বুঝে গেছে যে তার বোন একটা অযোগ্য মেয়ে, দায়িত্ব জ্ঞানহীন মেয়ে, তাই তো সে মায়ের কাছে চলে গেল। আমার তো খুশি হওয়ার কথা। আমার আর কোনো পিছুটান নেই, কাউকে নিয়ে আর ভাবতে হবে না। আমি এখন সুতো কাটা ঘুরি। তের বলা প্রতিটি কথা যেন কাটার মতো বিচ্ছে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক জানে এই মেয়েটা মেন্টালি আনস্টেবল। এ কি বলছে কিছুই বুঝে বলছে না। তে গিয়ে রোজকে ডেকে বলল, ছোট মা, আয়ু মরে গেছে, আর কোনো যন্ত্রণা রইল না আপনার। রোজ চমকে গেল তেয়ের কথা শুনে। আয়ু মরে যাবে এটা তার ভাবনাতেও ছিল না। মারুক আর যাই করুক, মেরে ফেলতে চায়নি রোজ কখনো। ছুটে এলো রোজ উঠানে। আয়ুর লাশ দেখে বুক কেঁপে উঠল রোজের। তে বলল, ভয় পাবেন না, আমার কোনো অভিযোগ নেই কারোর ওপর। আল্লাহ বিচার করবে যাদের জন্য আমার বোন আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। জাঙ্কুকের সহ্য হলো না, রোজের দিকে তেড়ে গেল সে। তে বাধা দিল। ঘন্টা দুয়েকের মধ্যেই আয়ুর দাফন কার্য শেষ হয়ে গেল। গোসল করাতে গিয়ে তে দেখতে পেল আয়ুর গায়ে নখের আঁচড়, ঠোঁটে কামড়ের দাগ। বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস এলো তের। সবকিছু বুঝে গেল তে। 10 থেকে 12 জন মানুষ নিয়ে জানাজা পড়িয়ে ইউনা বেগমের পাশেই কবর দিল আয়ুকে। দুপুরের মধ্যেই তে চলে গেল নিজের শ্বশুর বাড়ি। নিজের রুমে গিয়ে লম্বা হয়ে শুয়ে রইল। শান্ত তেকে দেখে জাঙ্কুকের বুক ফেটে যাচ্ছে। কেন এই মেয়েটা এত শান্ত হয়ে আছে? কেন একটু আহাজারি করছে না? এত ব্যথা বুকে জমিয়ে রাখলে ব্যথার চাপে যে এই মেয়েটাও মরে যাবে। জাঙ্কুক বলল, আমাদের থানায় যাওয়া উচিত ছিল তে, এইভাবে কেন ছেড়ে দেবে এদেরকে? তে বলল,
আইনের রক্ষক যখন ভক্ষক হলো, বিচার করবে কে? আমার বোনকে এই লোকটা রেপ করতে চেয়েছিল। যখন আর লড়ার শক্তি পায়নি, আয়ু তখনই বিষ খেলো। আমার বোন কি ফিরে আসবে পুলিশের কাছে গেলে? আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? অযথা আমার বোনের লাশটা কাটাছেঁড়া হবে। কম তো যন্ত্রণা পায়নি ও বেঁচে থাকতে। মরে গিয়েও শান্তি দেব না বলেন? আর কত? জাঙ্কুক চুপ করে রইল। জাঙ্কুকের মা ডাকলো দুপুরে জাঙ্কুককে ভাত খেতে যেতে। জাঙ্কুকের আগে তেই গেল খাবারের জন্য, পেছন পেছন জাঙ্কুকও গেল। আর দিনের চাইতে ভালো করে খেলো আজ তে। নিচ থেকে চেয়েই মাছ 2 পিস নিল। জাঙ্কুক খেতে পারলো না, ভাত নিয়ে নড়েচড়ে উঠে গেল। কাউকে কিছু বলল না, বাবাকে ছাড়া। সেহুন মিয়া ভেতাতুর নয়নে তাকালো তেয়ের দিকে। চেহারায় কোনো কষ্টের ছাপ নেই, শান্ত হয়ে খাচ্ছে মেয়েটা। সেহুন অবাক হলো তেয়ের সহ্য শক্তি দেখে। কিভাবে হজম করলো মেয়েটা সব? এইটুকু একটা মেয়ের এত সহ্য শক্তি কিভাবে হলো? জাঙ্কুকের মনে অনুশোচনা জাগতে লাগলো। কেন সে রাতে নিয়ে গেল না তেকে? জাঙ্কুক কিছু বলার আগে তে নিজেই বলল, গত রাতে যদি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি একবার বাড়ি যেতাম, তবে হয়তো আমার বোনটা আজ বেঁচে থাকতো। আপনি গেলেন না আমাকে নিয়ে। জাঙ্কুক কি জবাব দেবে বুঝতে পারল না। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল তেয়ের দিকে। যে ঝড় ছিল তাতে বের হওয়ার কোনো অবস্থা ছিল না। তার উপর তেয়ের পায়ের অবস্থাও খারাপ ছিল। তে জানালায় মাথা ঠুকিয়ে চুপ করে বসে রইল। আয়ুর মৃত্যুর পর থেকে তেয়ের আচার ব্যবহার সবকিছু বদলে গেছে। অবুঝ নির্বোধ মেয়েটা যেন আগের চাইতে আরো বুঝদার হয়ে উঠেছে। জাঙ্কুক কয়েকবার চেয়েছে টেল আর রোজের বিরুদ্ধে অ্যাকশন নিতে, কিন্তু পারেনি। তের একটাই কথা, আয়ু তো আর ফিরে আসবে না, অযথা ঝামেলায় জড়ানো হবে। আয়ুকে ওরা বাঁচতে দিল না। এবার যদি জাঙ্কুকেরও কিছু হয়ে যায়, তবে তের ঠাঁই কার কাছে হবে? জাঙ্কুক অগত্যা হাল ছেড়ে দেয়। তে দিনরাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ তার অসহায় বান্দার দোয়া কোন সময়ে পূর্ণ করেছে তে জানে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তে মনে প্রাণে বিশ্বাস করে এটা। সেই বিশ্বাসের জোরেই একদিন জাঙ্কুক খবর নিয়ে এলো, চাঁদমোহর থানার ওসি টেল সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। এলাকার ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে টেল ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য এলাকায় ঢুকতে সাহায্য করত। চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি হয়ে যায়। তারপর তাদের হাতেই মৃত্যু হয় টেলের। যেদিন টেল মারা গেল সেদিন বিকেলেই তের পাশের বাড়ি থেকে ফোন এলো। রোজ কল করে পানির কলস নিতে গিয়ে আচার খেয়ে পড়ে গেছে। রোজের অবস্থা খুবই খারাপ। উপজেলা সরকারি হসপিটালে নিয়ে গিয়েছে রোজকে। তে ঠিক করলো রোজকে দেখতে যাবে, কিন্তু জাঙ্কুক রাজি হলো না। উল্টো রেগে গিয়ে বলল, ওই নরকের কীটের চেহারা আমি দ্বিতীয়বার দেখতে চাই না। ওকে আবার দেখলে আমি খুন করে ফেলবো। তে ধীর গলায় বলল, তাহলে আমি যাব একা। জাঙ্কুক লাফিয়ে উঠল। তে একা যাবে শুনে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। রিকশায় বসে বসে জাঙ্কুক 100 বার বলল, কি দরকার রোজকে দেখতে যাওয়ার? যা হয়েছে ভালো হয়েছে। তে চুপ করে রইল। হাসপাতালের বারান্দায় শুয়ে আছে রোজ। পাশে রোজের মা বোন ভাবি আছে। কোনো সিট খালি না থাকায় বারান্দায় থাকতে হচ্ছে। তেকে দেখে রোজের মুখ শুকিয়ে গেল। তে যে আসবে তার রোজের ভাবনাতেও ছিল না। তে ধীর গলায় বলল, কেমন আছো মা? মা ডাকটা শুনে রোজের কলিজা মোচড় দিয়ে উঠল। আহারে সন্তান! হু হু করে কেঁদে উঠল রোজ। কেঁদে উঠে বলল, আমার পেটের ছেলেটা মারা গেছে, আমি ওরে পৃথিবীর আলো দেখাইতে পারলাম না। তে মুচকি হেসে বলল, মা, যেই সন্তান পৃথিবীতে ছিল তাকেই তো তুমি রক্ষা করতে পারলে না, তাকেও তো বাঁচাতে পারলে না। বাপ বাপকেও ছাড়ে না মা। সন্তান হারানোর ব্যথা কেমন এবার বোঝো নিশ্চয়ই। আজ সকালে ওসি টেল মারা গেছেন, শুনেছ তো? আমি আমার আল্লাহর কাছে উত্তম বিচার চেয়েছি প্রতি নামাজে। আমার আল্লাহ আমাকে নিরাশ করেনি মা। দেখো না, এই একদিনেই 2টা সুখবর এলো তাই আমার কাছে। তবে আমার ভাইটা মারা না গিয়ে তুমি মারা গেলে আমার বেশি ভালো লাগতো। রোজের মুখ শুকিয়ে গেল। তের হাত চেপে ধরে রোজ বলল, আমাকে মাফ করে দে তুই। তে হেসে বলল, আমার এই জীবন চলে গেলেও তোমাকে আমি মাফ করব না। জাঙ্কুক নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তে নেমে এলো। সারাটা পথ তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে রিকশায় বসে আছে। জাঙ্কুক কিছুক্ষণ পর টের পেল তে কাঁদছে। আয়ুর মৃত্যুর প্রায় 3 মাস হলো। এতদিন পরে আজকে জাঙ্কুক তেকে কাঁদতে দেখছে। আজ কোনো বাধা দিল না জাঙ্কুক। কাঁদুক তে, মন খুলে কাঁদুক। তো হে আর্মি পাখিগণ, মানে কি কইতাম, আমার আর মানে কিছু করার নাই, করার মতো কোনো ভাষা নাই। মানে এই পর্বটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আমি যেলবা ফুরি, আমি এত কাঁদছি, আমার একেবারে কি কইতাম, বিড়ি বিড়ি কান্দা আইছে, কয়া বুঝাইতাম না তোমরা রে।
আমি বহুত কাঁদছি, এর লাগি তোমরা রেও কান্দাইবার ব্যবস্থা করছি, বুঝছো না? যাই হোক, জানি আজ যা মন খারাপ তোমরা ভালো না। তো অনেকেই কইবা যে আয়ুরে বাঁচায় দিলে কি হইলে ওখানে গল্পের, মনে করো গল্পের মধ্যে সব কিছু বদলাইলে আবার ভাল লাগে না। তো আয়ুর মৃত্যুটা গল্পের মধ্যে আসিল, এটা আমি বদলাইলে মনে হয় গল্পের ইয়ার ওই মানে পুরা থিমটা ওই চেঞ্জ করুন লাগলো হইলে। তো যার লাগি যেমনি আছে গল্প এমনি থাক, সবসময় মানে এন্ডিং তো হ্যাপি হইব। তারপরেও মানে নায়ক নায়িকা ঠিক থাকবো, হ্যাপি হইব, তারপরেও শালার ছাগল দেখছে কেমনে আওয়াজ করতেছে বাল, দূর ভাল লাগে না। এ আমি পাখিরা জায়গা, টাটা, আল্লাহ হাফিজ।